আমাদের দেশের যে শিক্ষা, শুধু আমাদের দেশ না আসলে, তাই না? প্রায় পৃথিবীতে প্রায় বেশিরভাগ জায়গাতেই একই অবস্থা ছিল। যে এই শিক্ষাটা ছিল হচ্ছে গিয়ে আমি কিছু একটা পড়ব, পড়ে আর মাথার মাঝে সেটা জমা করব। তারপরে পরীক্ষা নামক একটা বিষয় হবে, তখন আমি মাথা থেকে সেটা বের করে দিব সেখানে। তারপরে সেটা শেষ। Alright? এবং আমার মাথায় করে যে আমি নিয়ে গিয়ে লিখে দিয়ে আসলাম ওখানে, উগলি দিয়ে আসলাম। এটা কিন্তু তো শিক্ষা হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর সে কত প্রায় শখানেক বছর আগে বলেছিলেন যে, পকেটে করে নকল নিয়ে সেই নকল দেখে আমি পরীক্ষা দেওয়া যদি অপরাধ হয়, তাহলে মাথায় করে একটা নকল নিয়ে লিখে দিয়ে এসে সেটা কেন অপরাধ না? সেটা তো অপরাধ। অলরাইট? কাগজে লেখার মাথায় লেখার একই কথা তো। তার মানেটা কি? তার মানে হচ্ছে কি না, আমার মাথায় জোর করে কোনো একটা জিনিস নিয়ে পরীক্ষা হলে উগলে দেওয়াটা লেখাপড়া না। এটা বুঝতে হবে আসলে। কারণ আমার তো অসংখ্য ছাত্রছাত্রী আছে। কাজে আমি দেখেছি যে একটা ছেলে কিংবা মেয়ে সে পৃথিবীকে, রাষ্ট্রকে, সমাজকে, দেশকে, নিজেকে, তার চারপাশে সবাইকে কিছু একটা দিয়েছে তারাই, যারা নাকি পাঠ্য বইয়ে লেখাপড়ার বাইরে অন্য কিছু করে। ওকে? সেটাকে প্রয়োগ করে তারা। ওকে? কাজেই প্রথমত আমি অনেক উদাহরণ আছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষার পাস মার্ক পর্যন্ত তুলতে পারে না তথাকথিত জিপিএ 5 ধারী ছেলেমেয়েরা। তো তুমি যদি জিপিএ 5 পেয়ে মানে পড়াশোনা শেষ করেছো, তুমি কেন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা পাস করতে পারবে না? তাই না? ঠিক আছে, প্রতিযোগিতামূলক, কাজেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ হয়তো কম, সিট কম, কিন্তু পাস মার্ক তোলা তো কঠিন হওয়ার কথা না। তুমি পাস মার্কটা তুলতে পারো না কেন? তার প্রধান কারণ হচ্ছে গিয়ে এই লেখাপড়াটা আসলে লেখাপড়া হয় নাই। কারণ বিশ্ববিদ্যালয় তো আর দিবে না, তারা তাদের মতন করে বেছে নেবে। ঠিক আছে? কাজেই প্রথম আমাকে মেনে নিতে হবে যে আমাদের লেখাপড়াটা ভালো ছিল না। আমরা যেটাকে জিপিএ 5 বলে একটা সিল দিয়ে দিচ্ছি, ভালো স্টুডেন্ট, সে আসলে শিখে নাই কিছু। যদি শিখতো তাহলে অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষা পাস মার্কটা পেতে পারত। কাজেই আমাদের যে পদ্ধতিটা প্রচলিত ছিল সেই পদ্ধতিটা ভালো না, একদম আমি বলে দিচ্ছি পরিষ্কার করে। এখন যে পদ্ধতিটা নেওয়া হয়েছে এর থেকে, আগেরটার থেকে খারাপ হওয়ার কোনো স্কোপ নেই। অলরাইট? প্লেন অ্যান্ড সিম্পল। কারণ আগেরটা এত খারাপ ছিল, এর থেকে খারাপ হওয়া খুব কঠিন। আর এই পদ্ধতিটা চালু করার আগে, সেই কোভিডের আগে সেখান থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে আসলে। নর্মালি আমি যেহেতু বাংলাদেশের শিক্ষার সঙ্গে চোখ রাখি, কী হচ্ছে দেখার চেষ্টা করি, কাজে আমি প্রথমবার দেখতে পেলাম যে কোনো একটা বিষয় প্রয়োগ করার আগে তারা প্রচুর হোমওয়ার্ক করেছে, অসাধারণ হোমওয়ার্ক করেছে। আমার কাছে যখন পাঠিয়েছে যে আমার কাছে দেখার জন্য যে আমি কি বলি, আমার প্রথম অবজেকশন ছিল যে সায়েন্স, আর্টস, কমার্স যে তোমরা একত্র করে দিলে, তার মতো সে সায়েন্স কম শিখবে। সে যদি সায়েন্স কম শিখে তাহলে তো সে, আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই, আমি অলরেডি দেখেছি যারা আমাকে পড়তে আসছে তারা সায়েন্স এনাফ জানে না। কাজে ওরা যখন আসবে ওরা তো আরও কম জেনে আসবে, তো আমি ওদেরকে নিয়ে কী করবো? কাজে আমি ওদেরকে বলছি আমাকে কনভিন্স করাও যে ওরা সায়েন্স কম শিখবে না। ঠিক আছে? তখন ওরা সত্যিকারভাবে আন্তরিকভাবে চেষ্টা করে আমাকে দেখিয়েছে যে যদিও স্কুল কলেজ সায়েন্স, আর্টস, কমার্স একত্র করে দেওয়া হয়েছে, কিন্তু কলেজে যখন যাবে সেই কলেজে ওরা কিন্তু আগের মতন আর অনেক কিছু পড়বে না। তখন ওরা ফোকাসড নিজের সাবজেক্টে, যারা সায়েন্স পড়ে তারা সায়েন্স বেশি পড়বে, যে হিউম্যানিটিস পড়ে সে হিউম্যানিটিস বেশি পড়বে। কাজেই সে নিজের সাবজেক্টে পড়ার একটা সুযোগ পাবে। কাজেই অর্থাৎ এই বিজ্ঞান কিংবা হিউম্যানিটিস কিংবা কমার্স এটা চুজ করবে ক্লাস 10 পাস করার পরে। কিন্তু যেহেতু আরও বেশি সময় ধরে পড়াশোনা করবে, কাজে কম শেখার কোনো স্কোপ নাই। আমি তখন নিশ্চিন্ত হয়েছি। তখন আমি এটাকে খুব আনন্দের সঙ্গে এটাকে আমি গ্রহণ করেছি। তার কারণ হচ্ছে কি, আমাদের দেশে দরিদ্র ছেলেমেয়েরা সায়েন্স পড়তে পারে না। কারণ ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সায়েন্স পড়তে হলে তোমাকে কোচিং করতে হবে, প্রাইভেট পড়তে হবে। তোমার যদি কোচিংয়ের পয়সা না থাকে, প্রাইভেটের পয়সা না থাকে, তুমি খামাখা গরিবের ছেলে মেয়ে হয়ে সায়েন্স পড়ার চেষ্টা করো না। কাজে তুমি ডাক্তার হবে না, তুমি ইঞ্জিনিয়ার হবে না, তুমি অন্য কিছু করো। তাই তো? এখন আর সেটা নাই। এখন যেহেতু সবাইকে পড়তে হচ্ছে, ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু সমান সুযোগ নিয়ে বড় হচ্ছে। এরপরে ঠিক করুক কে কোথায় যাবে। ঠিক আছে? এটা খুবই আনন্দের একটা ব্যাপার। আমি আমাদের দেশের দরিদ্র ছেলে মেয়েদেরকে একটা নতুন সুযোগ করে দিচ্ছি। এরপরে আসে যে পড়াশোনার পদ্ধতিটা। আগে পাঠ্যবই ছিল, আমি পড়তাম, ছেলেমেয়েরা পড়তো, মাথায় করে নিয়ে যেত, পরীক্ষা হলে দিয়ে আসতো। এখন সেই একই পাঠ্য বই, ইনফ্যাক্ট আরও অনেক সুন্দর পাঠ্য বই, যার এমন সন্দেহ থাকে সে নেট থেকে নামিয়ে বইগুলো দেখুক, কত চমৎকার পাঠ্য বই, কত যত্ন করে সবাই লিখছে। সেই পাঠ্য বইগুলো পড়ছে, কিন্তু মাথায় জমা রাখার জন্য ওদের কোনো চাপ নাই। এখন ওরা এটা ব্যবহার করছে, যে যেটাই পড়ছে সে সেটাই ব্যবহার করছে। আগের থেকে ঠিক করে নেওয়া হয়েছে তার এই স্কিলটা করা দরকার। এই স্কিলটা করার জন্য এই পাঠ্য বইয়ের এই অংশটাকে তাকে বিভিন্নভাবে তাকে প্রয়োগ করতে হবে, তার নিজের জীবনে, তার ক্লাসরুমে, তাই না? কাজেই তাদেরকে কন্টিনিউয়াসলি সেটা করানো হচ্ছে।
কেউ যদি একটা জিনিস পড়ে সেটা সে ব্যবহার করতে থাকে, নানাভাবে ব্যবহার করে জীবনে, নিজের ক্লাসরুমে, বন্ধুদের সঙ্গে, তাহলে কিন্তু সেই জিনিসটা তার মাথায় স্থায়ীভাবে থাকে, তখন সেটা উগলে দেওয়ার ব্যাপার থাকে না, তাই তো? কাজেই মানে আমার ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই যে এই পদ্ধতিটা আগেরটা থেকে ভালো। এখন প্রয়োগের ব্যাপারটা, তাই না? আগে শুধু একটা পাঠ্য বই থাকতো, ছেলেমেয়েরা পড়তো। এখন কিন্তু পাঠ্য বই একটা না, একাধিক। শিক্ষকদেরকে বলে দেওয়া আছে তাদের জন্য যে তুমি এই পাঠ্য বই এইটা এই জায়গাটা পড়ানোর সময় এই অংশটুকু এই জায়গা থেকে দেখে এইভাবে এইভাবে করো। অনেক যত্ন করে, অনেক পরিশ্রম করে করা হয়েছে। শিক্ষকদের ম্যানুয়াল আছে এবং ছাত্রদেরও ম্যানুয়াল আছে, তাদেরকে বলে দেওয়া আছে তুমি এখন এটা করো, তুমি এখন এইটা করো, তুমি এখন এইটা করো। কাজে প্রয়োগটা যেন সহজ হয় সেই জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড, তাই না, হোমওয়ার্কটা কিন্তু যথেষ্ট যত্ন করে করা হয়েছে। ওকে, এবং আমি এটা শুরু করার আগে যখন নাকি পাইলট করা হয়েছিল, এই প্রথম আমি দেখলাম যে কিছু একটা পাইলটিং করা হচ্ছে দেখার জন্য। 64টা স্কুলে পাইলটিং করা হয়েছিল। আমি কিন্তু অনেক স্কুলে গিয়েছি, সেই চরে যেখানে মানে মানুষ যাওয়ার উপায় নেই, তাই না, অত্যন্ত দীনহীন স্কুল, ভাঙ্গাচোরা স্কুল, দরিদ্র ছেলেমেয়েরা পড়ে, সেখানে আমি গিয়েছি, বাচ্চাদের সঙ্গে কথা বলেছি এবং আমি খুব অবাক হয়ে এবং আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি বাচ্চারা এটা গ্রহণ করেছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? কাজে শিশুরা এটা গ্রহণ করেছে। আর যারা নাকি এর বিরুদ্ধে লাগছে তারা একটা খোঁজ নিলে বোঝা যাবে তারা কারা। তারা হচ্ছে গিয়ে আমাদের উচ্চবিত্ত স্কুলের উচ্চবিত্ত শিক্ষকেরা। কারণ যারা নাকি প্রাইভেট পড়ান এবং কোচিং পড়িয়ে বিশাল অর্থ উপার্জন করেন, হঠাৎ করে তারা আবিষ্কার করেছেন যে এই নতুন পদ্ধতিটা যদি চালু হয়ে যায়, কেউ তো আর কোচিং করবে না, কারণ কিন্তু কোচিং পড়ার কিছু নাই, ঠিক আছে? কোচিংয়ের কিছু নাই, কোনো স্কোপ নাই। হঠাৎ কোচিং পড়াবেন, কী পড়াবেন? বুঝেছেন তো? কাজেই হঠাৎ করে তারা আতঙ্কিত হয়ে গেছে। এবং যারা কোচিং, তাই না, বিশাল কোচিং ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে, চিন্তার বাইরে তাদের কত টাকা, তাই না, তারপরে এসে বিপদে, সর্বনাশ। এটা যদি চালু হয়ে যায়, এটা যদি সাকসেসফুল হয়ে যায়, আমরা কি করব? আমাদের কী হবে? সেই জন্য কিন্তু শুধু তাই না, দুঃখের ব্যাপার হচ্ছে কি আমাদের অনেক বড় বড় বাংলাদেশের অনেক বড় বড় ইন্টেলেকচুয়ালস, তারা সিস্টেমটা স্টাডি করেন নাই, দেখেন নাই। ওরা জাস্ট এইটা সেটা শুনে, এটা সেটা কথা বলে ওনারা সমালোচনা করেন, পত্রিকা আর্টিকেল লেখেন। আমার খুব দুঃখ দেয় যে আপনারা যে আর্টিকেলটা লিখলেন এই সিস্টেমের বিরুদ্ধে গতানুগতিক কথা বলে, একটু কি পড়ে দেখেছেন, একটু খোঁজ নিয়েছেন, একটা স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, তাই না? বলেন নাই, কিন্তু লিখে দিয়েছেন। আপনারা বড় মানুষ, বিখ্যাত মানুষ, দেশের গুরুত্বপূর্ণ মানুষ, আপনারা একটা কথা বলে দিলেন, তাই তো? যাই হোক, কিন্তু যেহেতু শিশুরা এটা গ্রহণ করেছে, আমি বলি এই ফাইটটা এখন শিশু বনাম সুশীল সমাজ। আমি দেখতে চাই কে জিতে, ঠিক আছে? আমার ধারণা শিশুরা জিতবে, কারণ শিশুরা এটা এত এত যত্ন নিয়ে গ্রহণ করেছে, এটা থেকে বের হয়ে আসার কোনো কোনো আতঙ্কের কোনো ব্যাপার নেই। কাজে আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আজ থেকে যদি 5 বছর যদি কষ্ট করে এটাকে চালিয়ে নেওয়া যায়, প্রথম দিকে প্রয়োগ করাটা একটু ঝামেলা হবে। গ্রামের স্কুলগুলো কিন্তু খুব সহজে গ্রহণ করেছি, শহরের স্কুলগুলোর সমস্যা, তাহলে কিন্তু আমরা তার ফল পেতে শুরু করব।